ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের দিন আমি এই 42,949 জনের যে কোট আনকোট সলিল সমাধির প্রশ্নে যেখানে বিভিন্ন মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এর সত্যতা নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে 8 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 8 নম্বর পয়েন্টের পর থেকে আলোচনা করব যে এই সলিল সমাধি অর্থাৎ 42,949 জনের চাকরি থাকবে কি থাকবে না। মনে হতে পারে ভাই এটা তো ছিল 32,000, এটা কেন 42,949 জন হলো, তার অবশ্যই আমি ব্যাখ্যা দেবো। তবে তার আগে আরও একবার অনুরোধ, দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখুন, আপনাদের একটা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটাকে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো করে ভিডিও বানানোর জন্য। আসুন আজকে 9 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করি। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে টাইম টু টাইম নেম সেন্ডিং। অর্থাৎ তরুণজ্যোতিবাবু পরিষ্কারভাবে কোর্টে জমা করেছেন নথি। কী নথি? না, যেখানে তিনি প্রমাণ করছেন যে টাইম টু টাইম প্রাথমিক শিক্ষা পর্ষদ ডেকে পাঠিয়ে বা নাম পাঠিয়ে নিয়োগ করেছেন এবং তিনি তার যথাবিহিত তারিখও দিয়েছেন। যেমন 6ই এপ্রিল 2017, 5ই মে 2017, 8ই এপ্রিল 2017, 5ই জুন 2017, 21শে সেপ্টেম্বর 2019। এইভাবে পর্ষদ ডেকে পাঠিয়ে দিয়েছে, যেটা সম্পূর্ণ গোপনীয়ভাবে হয়েছে, কোনোভাবে ফাঁস হয়েছে, কিন্তু তার যথাবিহিত কোনো তথ্য নেই। কেন ডেকে পাঠিয়েছে, কেন নিয়োগপত্র দিয়েছে, তার কোনো যথাবিহিত ব্যাখ্যা নেই। তার মানে এখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতির বাতাবরণ। এরপর তাহলে 10 নম্বর পয়েন্ট, অর্থাৎ এর আগের দিন 8 নম্বর, 9 নম্বর পয়েন্ট বললাম টাইম টু টাইম নেম সেন্ডিং। এবার 10 নম্বর পয়েন্ট হচ্ছে টেট পাস করেনি এমন চাকরি হয়েছে। তার যথাবিহিত ব্যাখ্যা দিয়েছেন তরুণবাবু, ডকুমেন্টস জমা দিয়েছেন। কারণ কোর্টের কাছে কোনো কথা মুখে তো আর গ্রহণযোগ্য নয়, তার টেস্টিমোনিয়ালসই ডকুমেন্টসই। তিনি ডকুমেন্টস দিয়ে দিয়েছেন যে চাকরি পেয়েছেন এমন অনেক প্রাথমিক শিক্ষক তাদের কোনো টেট পাস নেই। তা কীভাবে সম্ভব হতে পারে? তাহলে নিশ্চয়ই দুর্নীতির বাতাবরণ ছাড়া এটা সম্ভব হতে পারে না। নেক্সট, এক্সেমপ্টেড ক্যাটাগরি। এই এক্সেমপ্টেড ক্যাটাগরি এটাও কিন্তু একটা সবচেয়ে বড় রহস্যের ব্যাপার। মনে হবে কেন না, এই এক্সেমপ্টেড ক্যাটাগরি নিয়ে মানে বাবাটাকে আমাকে তো বিভিন্ন জায়গায় লিখে রাখতে হয়। এতগুলো মামলা পশ্চিমবঙ্গে হচ্ছে যে আর মাথাতে স্টোর করতে পারছি না, তাই সমস্ত খাতাতে লিখে রাখতে হচ্ছে কখন কোন মামলা কোন দিকে গতি হচ্ছে, তার পরিসমাপ্তি কোথায় হচ্ছে, সব কিছু আমাদেরকে নোট করে রাখতে হয়। তো এক্সেমপ্টেড ক্যাটাগরির নিয়ম কি না, তার গভর্নমেন্ট আগে নিয়মটা শুনুন। গভর্নমেন্ট নিয়ম হচ্ছে ডিপেন্ডেন্স অফ এমপ্লয়িজ, মানে ডিপেন্ডেন্স অফ এমপ্লয়িজ ডাইং ইন হার্ডনেস। অর্থাৎ কোনো শিক্ষক শিক্ষিকা, কোনো এমপ্লয়ি, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কোনো এমপ্লয়ি যদি চাকরিরত অবস্থায় মারা যায় তাহলে তার ডিপেন্ডেন্ট পাবে যদি তারা অসহায় হয়। আবার ডিপেন্ডেন্স অফ এমপ্লয়িজ রিটায়ারিং ইনক্যাপাসিটেটেড। কার নাম ইনক্যাপাসিটেটেড? সহজ বাংলায় হচ্ছে চলতে ফিরতে অক্ষম বা ফিজিক্যালি আনফিট। যদি তার ডিপেন্ডেন্ট অসহায় হয়, অত্যন্ত অসহায় হয়, তার ডাইং হার্ডে চাকরি পাবে। আবার 3 নম্বর, ল্যান্ড লুজার্স। তার জমি কেউ জমি হারিয়ে ফেলেছে কোনো কারণে, রেলওয়ে করতে গিয়ে কিংবা কোনো অফিস করতে গিয়ে কিংবা কোনো একটা প্রজেক্ট করতে গিয়ে তার জমি সে হারিয়ে ফেলেছে, ল্যান্ড লুজার, সে পাবে। আর এক্স সেন্সাস ওয়ার্কার্স, যারা এক্স সেন্সাস কর্মী ওরা পাবে। ইলেকশন জব ওয়ার্কার্স বা ইনিউমার্টার্স ওনারা পাবেন। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন পাবেন। আর April 1, 2008 অর্থাৎ 2008 সালে 1 এপ্রিলের পরে একটা নতুন নিয়ম হয়েছে যে সিকিমের এবং নন সিকিমের মধ্যে যদি একটা বিবাহ বন্ধন আবদ্ধ হয় সেক্ষেত্রে তারা কিন্তু একটা ডিপেন্ডেবল হেল্পলেস অসহায় এই অর্থে তারা কিন্তু এই এক্সেমপ্টেড ক্যাটাগরির মধ্যে চাকরি পাওয়ার লিস্টে আসতে পারে। তো এইগুলো ছাড়া আর কিন্তু কোনোভাবে এক্সেমপ্টেড ক্যাটাগরিকে চাকরি দেওয়া যায় না। কিন্তু তরুণজ্যোতিবাবু বলেছেন যে এগুলো বাদ দিয়েও কিন্তু এক্সেমপ্টেড ক্যাটাগরিতে নিয়োগ হয়েছে যেখানে তার যথাবিহিত সূত্র বা পদ্ধতি মানাই হয়নি। এরপর ওএমআর, যারা আমার ভিডিও শুনছেন 42,949 জন হোক কিংবা যারা বঞ্চিত হোক কিংবা 32,000 হোক, হোয়াট এভার ইট মে বি,
আপনারা কি বলতে পারবেন আপনি কত নম্বর পেয়েছেন প্রাথমিকে এই পরীক্ষায় 2016 সালের এই যে 32,000 বা 42,949 জন আপনি কত পেয়েছেন বলতে পারবেন না, কারণ ওএমআর প্রকাশিতই হয়নি। ওএমআরের নম্বর কত পেয়েছেন আপনি জানেন না। ইভিন ওএমআরের যে মিরর কপি সেটাও কিন্তু এখনও পর্যন্ত সরকারের কাছে আছে কিনা বলতে পারবো না, কিন্তু সরকার কাছে নেই বলেই আমরা জানতে পাচ্ছি, সেটা ওদের ব্যাপার। তার মানে না আছে ওএমআর, না আছে ওএমআরের মিরর কপি। এবার হচ্ছে 824 জনের 14.191 কেস। এই 824 জনের একটা তালিকা দেওয়া হয়েছে, যে 824 জনের তালিকার মধ্যে দেখা যাচ্ছে যে শেষ যে কাট অফ মার্কস সেখানে 14.191 নেমেছে, কিন্তু 14.191-এর থেকেও অনেকে কম নাম্বার পেয়েছে, তারা কিন্তু চাকরি অলরেডি শিক্ষক শিক্ষিকায় বসে আছেন। কীভাবে সম্ভব? যদি কাট অফ মার্কস হয় 14.191, তার উপরে হবে বা ওইটি হবে, তার থেকে কম হওয়ার তো কথা নয়। তা কেন হলো? তার নিশ্চয়ই দুর্নীতির বাতাবরণ, দুর্নীতি হয়েছে। এবং 15 নম্বর প্রশ্নে আসি। তরুণজ্যোতি বাবু একেবারে ফুল কনফিডেন্স, তিনি একটা টেস্টিমোনিয়ালস এবং ডকুমেন্টস জমা দিয়েছেন, যে ডকুমেন্টসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ডকুমেন্টস বলছে যে 20,000 প্লাস, অর্থাৎ প্রায় 21,000-এর কাছাকাছি এমন শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছেন যারা ইন্টারভিউ বা ভাইবা যাই বলি না কেন তাতে যা নাম্বার পেয়েছেন, অ্যাপটিটিউড টেস্টে একই নাম্বার পেয়েছেন। অর্থাৎ 20,000-এর উপরে 1-2 নয় ভাই, 1-2 হতেই পারে, 1-2 হতেই পারে, 1.3 2.6 দিতেই পারে, কিন্তু 20,000-এর উপরে 21,000 শিক্ষক শিক্ষিকা যারা ইন্টারভিউতে যে নাম্বার পেয়েছে তারা অ্যাপটিটিউড টেস্টে সেই একই নাম্বার পেয়েছে। অর্থাৎ এখান থেকে প্রমাণিত যে কার্বন কপিতে নাম্বার দেওয়া হয়েছে, কার্বন কপিতে কপি আর পেস্ট করে নাম্বার দেওয়া হয়েছে, এক্সট্রাভাবে কোনোভাবেই অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা অ্যাপটিটিউড টেস্টে কোনো গল্প এখানে নেই। এবার শেষ পয়েন্টে আসি, যে পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি এর আগের দিন শুনানিতে যে জাস্টিস ঋতব্রত যিনি আছেন, আমরা সবাই জানি, এর নামগুলো বলার কোনো প্রয়োজন নেই, তার কুমার মিত্র সাহেব কিংবা তপব্রত চক্রবর্তী সাহেব যিনারা আছেন, মানে এতবার বলে 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 আর ভালো লাগছে না। তো সেই জাস্টিসগণ তিনারা একবার কিন্তু দেখলাম যে মামলা শেষের দিকে বলছেন যে যদি দুর্নীতি হয় তার সেই দুর্নীতির প্রশ্নে শুধু 32,000 কেন, 42,949 জন এই ট্রেন্ড আনট্রেন্ড সবাই নিশ্চয়ই এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তা যদি 32,000 চাকরি যায় তাহলে সব চাকরিই যাবে। এটা আমি বলছি না, এটা জাজেরা বলছেন। অর্থাৎ যে জাজমেন্টে একটা বিচার হচ্ছে, অর্থাৎ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে তিনারা নিজেই প্রশ্ন করছেন যে তাহলে 42,949 জন নয় কেন? এটাই হচ্ছে আমাদের মেন সন্দেহের উদ্রেক। একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি তার কথা বলবেন, কিন্তু জাস্টিসগণের অবজারভেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে আমরা দেখেছি এসএসসি মামলাতে জাস্টিস বলেছিলেন যে ডাল মে কুচ কালা হ্যায় ইয়া পুরো ডালই কালা হ্যায়, তারপরেই কিন্তু 42,000 মানে পুরো 25,000 যে 742 জনের পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল হয়ে যায়। অর্থাৎ প্রায় 26,000-এর প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়। তার আগে কিন্তু আমরা এই সমস্ত দেখেছি অবজারভেশন। তেমনি এই যে জাস্টিস তপব্রতবাবু বা জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে ওনারা যে কথাগুলো, যেনারা যে অবজারভেশন দিচ্ছেন, সেই অবজারভেশনের নিরিখে আমরা বলতে পারি যে ওনারা হয়তো খানিকটা জাল গুটিয়ে নিয়ে আসছেন। এবং আমাদের স্থির বিশ্বাস যে পুজোর ছুটির আগে হিয়ারিং ক্লোজ হতে বাধ্য, কারণ আর মাত্র 2 জন বলবেন, একজন কাউন্সিল থেকে পক্ষ থেকে, আরেকজন বলবেন বিকাশবাবু, এবং তারপরে একজন রিজয়েন্ডার দেবেন করুণানন্দী মহোদয়। তো এই আর হয়তো একজন দিতে পারেন। তো এই রিজয়েন্ডার 2 জন কি 1 জন, আর 2 জন আছেন মানে যিনারা হচ্ছেন অরিজিনাল পিটিশনারদের পক্ষ থেকে। ফলে এই 3 জনের শুনতে বেশিক্ষণ সময় লাগবে না। তার মানে পুজোর আগেই সওয়াল পাল্টা সওয়াল শেষ হয়ে যাবে। জাজমেন্টটা হয়তো দিতে দেরি হতে পারে, কিন্তু হিয়ারিং যে শেষ হবে পুজোর আগে বা পুজোর হয়তো পরে একটা ডেট পড়তে পারে,
সেই বিষয়ে আমরা সুনিশ্চিত। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।